গুড আফটারনুন এভরিওয়ান। সকলকে রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য মডেল নাম্বার 6 নিয়ে এসেছি। তো আগের মডেলগুলো আমরা সবাই কিন্তু করেছি এই ক্লাসে। এখন আমরা কি করব, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা কি করব না মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব, আমাদের কিন্তু করতে হবে। যাক, প্রথম কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। প্রথম যে কোশ্চেনটি আছে আমাদের, সঠিক উত্তরটি বা ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এরপরে এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন না আমাদেরকে প্রথমত জানতে হবে। তাহলে কে করেন না লর্ড কর্নওয়ালিস। তো চিরস্থায়ী বন্দোবস্ত মূলত কবে চালু করা হয়েছিল না 1793 খ্রিস্টাব্দে। কোন কোন জায়গায় না বাংলা, বিহার আর উড়িষ্যাতে, এই জায়গাগুলোতে। এবং চিরস্থায়ী বন্দোবস্ত মূলত কার সঙ্গে কার হয়েছিল না কোম্পানির সঙ্গে। কার হয়েছিল না কোম্পানির সঙ্গে হয়েছিল জমিদারদের এই বন্দোবস্তটা। তো এখানে আমাদের অপশানে কি আছে না বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে না লর্ড কর্নওয়ালিস। তাহলে কবে করেছিল না 1793 খ্রিস্টাব্দে। তাহলে আমরা স্বাভাবিকভাবে কি এটা পেরে গেলাম। এরপরে আমাদের কি আছে কোয়েশ্চেন নাম্বার 2 যে কোয়েশ্চেনটা আছে আমরা একটু দেখে নেব। 2 কোয়েশ্চেনটা কি আছে না দাদন বলতে বোঝায় কি। তো দাদন, আমরা দাদন কথাটা সাধারণত কোথায় কোন মানে বিদ্রোহের সঙ্গে যুক্ত রয়েছে না নীল বিদ্রোহের সঙ্গে। দাদন একটা কি না অগ্রিম অর্থ। যদি চাষিদের কেউ একবার দাদন নিয়ে নেয় তাহলে তাকে নীল চাষ করতে বাধ্য করা হতো। মানে এই দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ। তো এখানে আমাদের কি আছে অ্যান্সার দেখে নেবো, হচ্ছে অপশন কি আছে অগ্রিম অর্থ আছে, আবহাওয়া আছে, বেগাশ্রম। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অগ্রিম অর্থ। তাহলে আমরা পেরিয়ে যাবো স্বাভাবিকভাবে। এরপরে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3-তে যে কোয়েশ্চেনটা আছে, লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার কুপ্রথা নিষিদ্ধ করেন কবে? কবে করেন না 1803 খ্রিস্টাব্দে। অপশন আমাদের আছে 1803 খ্রিস্টাব্দে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের 803 খ্রিস্টাব্দে। এর পরের যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। কি কোয়েশ্চেনটা রয়েছে না সতীদাহ প্রথা আইন হচ্ছে করে নিষিদ্ধ করেন কে? তাহলে সতীদাহ প্রথা আমরা স্বাভাবিকভাবে জানি, সকলেই আমরা পড়েছি না কোনো মানে স্ত্রীর যখন কি হচ্ছে না ছাই মারা যাচ্ছে তখন তার জ্বলন্ত চিতায় তার স্ত্রীকে যে পুড়িয়ে মারার প্রথা ছিল সেটা হচ্ছে সতীদাহ প্রথা। এটা আন্দোলন করেছিল সতীদাহ পক্ষে। আর সতীদাহ প্রথার বিরোধিতা করে রদ করে আন্দোলন করেছিল কে না রাজা রামমোহন রায়। এবং এই সতীদাহ প্রথা কার সময়কালে রোধ করা হয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে এখানে আমাদের অপশন কি আছে লর্ড উইলিয়াম বেন্টিং। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেন কে লর্ড উইলিয়াম বেন্টিং। স্বাভাবিকভাবে আমাদের কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেলাম কি না লর্ড উইলিয়াম বেন্টিং। এরপরে আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5-এ যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা আমরা একটু কি করব না দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 5-এ যে কোয়েশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখে নেব। দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে পরিচিত কে? তাহলে অপশন আমাদের কি আছে না ডিরোজিও, বীরেশলিঙ্গম পান্তুলু আর কি জ্যোতিরাও ফুলে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে পরিচিত কে বীরেশলিঙ্গম পান্তুলু। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল বীরেশলিঙ্গম কি না পান্তুলু। এরপরে আমাদের
যে কোশ্চেনটা পরে কোশ্চেনটা আছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কোথায়? তাহলে এখানে আমাদের কি জাতীয় কংগ্রেসের সভা কোথায় বসেছিল? না বোম্বাইতে বসেছিল। আগে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়েছিল? না 1885 খ্রিস্টাব্দে। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে কোন প্রদেশে? বোম্বাই। বোম্বাইয়ের কোথায়? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এবং এখানে তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? বোম্বাইতে। তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 8 যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখে নেব। কি কোশ্চেনটা রয়েছে? নরমপন্থীর দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে কত বছর? তাহলে এখানে বসার বয়স কত বছর করতে হবে বলা হয়েছিল? না 23 বছর। 19-এর বদলে সেটা কত বছর করা হয়েছিল? না 23 বছর করা হয়েছিল। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম স্বাভাবিকভাবে। 19-এর বদলে কত? না 23 বছর করা হয়েছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স। এবার আমাদের কোশ্চেন নাম্বার 9 যে কোশ্চেনটা যে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন কে? তাহলে বঙ্গভঙ্গের পরিকল্পনা কে করেছিল? বঙ্গভঙ্গ স্বাভাবিকভাবে কবে হয়েছিল? না 1905 খ্রিস্টাব্দে। এবং বাংলা ভাগের পরিকল্পনা যিনি করেছিলেন তিনি হচ্ছে লর্ড কার্জন। তাহলে এখানে আমরা অপশন পেয়ে গেলাম কার্জনকে। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কি? না লর্ড কার্জন। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 10 যে কোশ্চেনটা আছে খুবই সোজা কোশ্চেন। আমরা যদি মানে দেখে নিই অ্যান্সারটা খুব সহজ। বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কোন পত্রিকা? তাহলে কোন পত্রিকা ছিল? যুগান্তর পত্রিকা ছিল বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত। এরপরে আমরা কি করব? আমাদের এই যে কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে এমসিকিউ কোশ্চেন ছিল সেগুলো আমরা কিন্তু সলভ করে নিলাম এবং সব কোশ্চেনের অ্যান্সার আমরা কিন্তু কি না পেয়ে গেলাম। এরপরে আমরা হচ্ছে 2 এর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। তাহলে এখানে যেগুলো আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। ঠিক অথবা ভুল নির্ণয় করো যেটা আছে। তাহলে দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয়টি জড়িত ছিল। এই বিষয়টি ঠিক না ভুল? তাহলে এটা সম্পূর্ণ কি না ঠিক। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? ঠিক। ঠিক হয়ে গেল। এরপরে আমাদের 2 নম্বর কোশ্চেন যেটা আছে রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। দেশীয় পণ্যে না বিদেশি পণ্যে? তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা দেশীয় পণ্য কোনোদিনই আমাদের বাজার ছেয়ে গিয়েছিল না। এটা মূলত কি না ভুল। পেয়ে গেলাম। এখন আমরা কি করব? না মানে স্তম্ভ বিয়ের দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তাহলে কি আছে আমরা স্তম্ভের প্রথমে দেখে নিই। হিন্দু প্যাট্রিয়ট, বাহাদুর শাহ জাফর, রাজা রামমোহন রায়, সাঁওতাল বিদ্রোহ। এগুলো আমাদেরকে কিন্তু কি করতে হবে? পরের যে খ স্তম্ভ আছে যে শেষ মুঘল সম্রাট, সৈয়দা বিরোধী আন্দোলন, সিধু কানু, নীল বিদ্রোহ। তাহলে হিন্দু প্যাট্রিয়ট স্বাভাবিকভাবে আমাদের কি মানে হয়ে যাবে? না হিন্দু প্যাট্রিয়ট কি হয়েছিল? না এটা আমাদের কি হয়ে যাবে? হিন্দু প্যাট্রিয়ট আমাদের কি নীল বিদ্রোহ। কি হবে? নীল বিদ্রোহ। এবার বাহাদুর শাহ জাফর কি হয়ে যাবে? না শেষ মুঘল সম্রাট। আর রাজা রামমোহনের কি হয়ে যাবে? না সতীদাহ বিরোধী আন্দোলন। আর আমাদের সাঁওতাল বিদ্রোহ তোমরা সকলেই জানি কি হয়ে যাবে? না সিধু কানু। তাহলে আমরা কিন্তু স্তম্ভ মিলায় অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। এরপরে হিন্দু প্যাট্রিয়ট এর কি হলো? না নীল বিদ্রোহ, বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট, রাজা রামমোহন রায়, সৈয়দাহ বিরোধী আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু। পেয়ে গেলাম আমরা স্বাভাবিকভাবে। অ্যান্সারগুলো সলভ হয়ে গেল। এখন আমাদের সি দাগের যে শূন্যস্থান পূরণ আছে এটা কিন্তু আমরা দেখে নেব কি কোশ্চেন রয়েছে। তাহলে প্রথম কোশ্চেন কি রয়েছে 1 নম্বরের? না ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন কে? তাহলে জাতীয় কংগ্রেস আমরা তো জানি কবে প্রতিষ্ঠা হয়েছিল, কোথায় হয়েছিল, কে তার সভাপতি ছিল। তাহলে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। কোথায়? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এবং মানে এই মানে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে আমাদের কিন্তু পেয়ে গেল কি অ্যান্সার হয়ে গেল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে আমাদের 2 নম্বর দাগের কোশ্চেন যেটাও আছে
সেটা কি ড্যাশের অনুগামীদের বলা হতো ইয়ং বেঙ্গল, ডিরোজিওর অনুগামীদের বলা হতো। তাহলে আমাদের এখানে কি হবে, ডিরোজিওর। ডিরোজিওর অনুগামীদের আমরা ইয়ং বেঙ্গল বলে থাকি। তাহলে আমাদের হচ্ছে ডি এর দাগের কোশ্চেন আমরা চলে যাবো। এই দুটো কোশ্চেন আমাদের কিন্তু সলভ হয়ে গেল। স্বাভাবিকভাবে আমাদের এখন আমরা কি না ডি এর দাগের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু সলভ করে নেব। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তাহলে অনুশীলন সমিতি আমরা দেখবো কে প্রতিষ্ঠা করেন, না কে করেন? এটা স্বাভাবিক আমরা জানি, সতীশচন্দ্র বসু। কত সালে? না 1902 সালে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, সতীশচন্দ্র বসু। তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবং এরপরের কোশ্চেন কি রয়েছে, এরপরের কোশ্চেন, কোন বিপ্লবীকে স্মরণ করে একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি রচিত হয়েছিল? তাহলে স্বাভাবিকভাবে একবার দে মা হচ্ছে একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি রচিত হয়েছিল কোন বিপ্লবীকে স্মরণ করে? না ক্ষুদিরাম বসু। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, না ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু। এরপর আমরা 3 দাগের কোশ্চেন চলে যাব। যে কোশ্চেনগুলো রয়েছে একটু দেখে নি কি কোশ্চেন রয়েছে। না প্রথমে 3 দাগের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সূর্যাস্তায়ন কাকে বলে? তাহলে সূর্যাস্তায়ন কি, না আমরা একটু করে নেব, সূর্যাস্তায়নটা কি দেখে নেব একটু। অ্যান্সারটা আমরা কি রয়েছে, সূর্যাস্তায়ন। তাহলে এটা আমাদের অ্যান্সার রয়েছে কি, না জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটা সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। তাহলে আপাতভাবে সূর্যাস্ত আইনটা কি, না জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটা সমস্যার দিক ছিল এই সূর্যাস্ত আইন। কিরকম বিষয়টা, না আপাতভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির মালিকানা কোম্পানির হাতেই ছিল। এরপরে কোম্পানিকে একটা নির্দিষ্ট রাজস্ব একটা নির্দিষ্ট সময়ে জমা দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেটা যদি না দিতে পারে তাহলে তার জমিদারি কিন্তু কি হয়ে যাবে, না বাজেয়াপ্ত হয়ে যাবে। তাহলে এই যে বিষয়টা এটা হচ্ছে সূর্যাস্ত আইন। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, স্বাভাবিক সোজা বিষয়। এরপরে আমাদের কি কোয়েশ্চেন আছে একটু আমরা দেখে নেব। না অবশিল্পায়ন, 2 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, অবশিল্পায়ন বলতে কি বোঝো? চলো দেখে নেওয়া যাক। অবশিল্পায়ন, তাহলে দেখো অবশিল্পায়ন এটা হচ্ছে অবশ্যই রয়েছে 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারে একচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় থেকে ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। তার ফলে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে কি ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের এই অবলুপ্তির প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, না অবশিল্পায়ন। ভারতীয় শিল্পের অবলুপ্তির যে প্রক্রিয়া তাকে কি বলা হচ্ছে, না অবশিল্পায়ন। তাহলে স্বাভাবিকভাবে যদি আমাদেরকে জিজ্ঞেস করা যে অবশিল্পায়ন কি, তখন আমরা কি বলবো, না তখন আমরা স্বাভাবিকভাবে বলবো কি, না 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারে একচেটিয়া
অধিকার চলে যায়। সেই সময় থেকে ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। তার ফলে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতীয় দেশীয় শিল্প কি হচ্ছে না ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি না অবশিল্পায়ন। তাহলে অবশিল্পায়ন আমরা জানলাম। এরপরে নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে সেটা একবার আমরা দেখে নিই কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? তাহলে কি অ্যান্সার রয়েছে একটু আমরা দেখে নিই। তাহলে নববঙ্গ গোষ্ঠী সামাজিক কুপ্রথার বিরোধিতা করেছিল। যে কুপ্রথাগুলো ছিল সেগুলোর কিন্তু নববঙ্গ গোষ্ঠী কি করছে না বিরোধিতা করছে। তো সেই প্রথাগুলো যেগুলোর বিরোধিতা করেছিল সেগুলো কি রয়েছে? তাহলে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো রয়েছে জাত প্রথার বিরোধিতা করেছিল, আর কি বাল্য বিবাহের বিরোধিতা, এবং 3 নম্বর কি বৈবাহের বিরোধিতা করছে। কে করছে না এই নববঙ্গ গোষ্ঠী। এই নববঙ্গ গোষ্ঠী মানে কার ইয়েতে হয়েছিল না ডিরোজিও। ডিরোজিও যারা ছাত্র যারা অনুগামী ছিল তারা কি করেছে, তারাই হচ্ছে কি না নববঙ্গ গোষ্ঠী সদস্য ছিলেন, এবং তারাই হচ্ছে নববঙ্গ গোষ্ঠী মানে নামে পরিচিত সদস্যরা। এবং এই যে নববঙ্গ গোষ্ঠী কি করছে না সামাজিক কুপ্রথার বিভিন্ন বিরোধিতা করছে, যেমন জাতপাতের বিরোধিতা, বাল্যবিবাহের বিরোধিতা, বৈবাহের বিরোধিতা। এগুলো আমাদের কি না যখন আমাদের কি এক্সামে কোয়েশ্চেন পড়বে তখন আমরা এগুলো সহজেই কিন্তু কি না পারবো। এরপরে আমাদের নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে সেটা আমরা আরেকবার দেখে নিই। কি রয়েছে নেক্সট কোয়েশ্চেন না শের সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? তাহলে চলো দেখে নেওয়া যাক অ্যান্সার কি রয়েছে। তাহলে শের সৈয়দ আহমেদ খানের সংস্কারের উদ্দেশ্য, তাহলে শের সৈয়দ আহমেদ খান কে ছিলেন না শের সৈয়দ আহমেদ খান ছিলেন কে না আলিগড় আন্দোলনের একজন প্রবর্তক, এবং তিনি কি প্রতিষ্ঠা করেছিল না আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিল। কবে না 1875 খ্রিস্টাব্দে। তাহলে এই সৈয়দ আহমেদ খান যে সংস্কার করছে তার সংস্কারগুলোর উদ্দেশ্য কি ছিল দেখে নেওয়া যাক কি উদ্দেশ্য ছিল না সংস্কারের উদ্দেশ্য শের সৈয়দ আহমেদ খানের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল না 1 নম্বর যে উদ্দেশ্যটা সেটা কি না মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো। তাহলে কি না মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো। 2 নম্বর কি রয়েছে 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারের মাধ্যমে আধুনিক ও যুক্তিবাদী মুসলমান সমাজ গড়ে তোলা। তাহলে পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারের মাধ্যমে আধুনিক ও যুক্তিবাদী কি না মুসলমান সমাজ গড়ে তোলা। আর তৃতীয়ত যে উদ্দেশ্যটা রয়েছে সেটা কি না বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার দূর করা। সৈয়দ আহমেদ খান মুসলিম সমাজকে গোলামির অন্ধকার থেকে মুক্ত করে কি করতে চাইছেন আধুনিক মনস্ক করে তুলতে চেয়েছিলেন। না মুসলমানরা কি ছিল না মধ্যযুগের সময়কালীন পর্বের আমরা দেখবো যে তারা হচ্ছে অন্ধকার কুসংস্কারচ্ছন্ন বেড়াজালের মধ্যে কিন্তু কি আবদ্ধ হয়ে রয়েছিল, এবং যখন হচ্ছে সৈয়দ আহমেদ খান আসছেন তখন তিনি কি করছেন এই মুসলিম সমাজের যে একটা হচ্ছে মানে সেই সময়ের একটা ব্যাকগ্রাউন্ড ছিল তাদের, তারা হচ্ছে বিভিন্ন হচ্ছে কুসংস্কারের মধ্যে আবদ্ধ ছিল, তারা শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে ছিল, এবং তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করা এবং তাদেরকে কুসংস্কার মুক্ত করে গড়ে তোলার জন্য আন্দোলন করেছিলেন কে এই সৈয়দ আহমেদ খান। রাজা রামমোহন রায় যেমন হিন্দু সমাজের সংস্কারের ক্ষেত্রে আন্দোলন করেছিলেন, সে একইরূপ ভাবে মুসলিম সমাজের আন্দোলনের ক্ষেত্রে যিনি অগ্রদূতের ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন কে এই শের সৈয়দ আহমেদ খান। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এই কোয়েশ্চেনটা আমরা সহজেই কিন্তু কি না পেরে যাব যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সংস্কারের উদ্দেশ্য শের সৈয়দ আহমেদ খানের। এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না সভা সমিতির যুগ বলতে কি বোঝে বা সভা সমিতির যুগ কাকে বলে। কি অ্যান্সার রয়েছে দেখে নেওয়া যাক। সভা সমিতির যুগ, তাহলে আমরা যদি সভা সমিতির যুগের মূল বিষয়টা দেখি যে সভা সমিতির যুগ
প্রতিষ্ঠা হচ্ছে কোন সময়কালের মধ্যে? এর প্রতিষ্ঠার সময়টা কি না আমরা সভা সমিতির যুগ বলে অভিহিত করা হচ্ছে। মূলত 1857 খ্রিস্টাব্দের সময় থেকে শুরু করে 1885 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত সময়কালকে আমরা কি বলবো? সভা সমিতির যুগ। কিন্তু এই সময়কালে একটা কি সভা সমিতির যুগের ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছিল, কিন্তু তার আগেও আমরা কি করব না দেখে নেব যে তার আগেও কিন্তু সভা সমিতি প্রতিষ্ঠা হচ্ছে। শুরুটা হয়েছিল কবে না 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সূচনাটা হয়েছিল এবং 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মধ্য দিয়ে সভা সমিতি যুগে শেষ হয়। এই যুগের উল্লেখযোগ্য সমিতিগুলি ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতা ইন্ডিয়ান লীগ ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। তাহলে ভারতের প্রত্যেকটি প্রেসিডেন্সি শহরে কি হচ্ছে, অন্যান্য শহরে এই সময়ে এই যেটা বললাম 857 খ্রিস্টাব্দে থেকে 885 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত, তাহলে বহু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে অধ্যাপক অনিল শীল এই সময়কালকে কি বলে অভিহিত করছে? এই সময়কালকে তিনি বলছেন যে এই সময়কালটা হলো সভা সমিতির যুগ তার মতে। তাহলে যদি আমাদেরকে সভা সমিতির যুগ জিজ্ঞেস করা হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে কি বলবো না 1857 খ্রিস্টাব্দের সময় থেকে শুরু করে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কাল কি আমরা কি বলবো না সভা সমিতির যুগ। এরপরে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে একবার দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? চলো দেখে নেওয়া যাক অ্যান্সার রয়েছে কি। তাহলে বিংশ শতকের প্রথম দিকে কি না বাংলায় গুপ্ত সমিতিগুলো মূলত কি করছে না ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারতের স্বাধীনতা অর্জন এবং যুব সমাজের মধ্যে কি করছে না রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে গড়ে উঠেছিল। এই গুপ্ত সমিতিগুলোর মধ্যে কি কি না অনুশীলন সমিতি, যুগান্তর, এগুলো ছিল প্রধান। তো এগুলো গড়ে উঠছে, তো গড়ে ওঠার কারণ কি ছিল না বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। তাহলে বঙ্গভঙ্গ স্বাভাবিকভাবে কবে হয়েছিল আর মানে 1905 খ্রিস্টাব্দে। এই 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন কি করেছিল বাংলাকে ভাগ করার একটা পরিকল্পনা করেছিলেন, একটা কি জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য এবং একটা প্রশাসনিক স্বার্থে। কিন্তু এখানে আমরা এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এর প্রেক্ষাপটে কি না 1905 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ ঘোষণা করলে বাঙালিরা তীব্র প্রতিবাদ জানায়। নিয়মতান্ত্রিক আন্দোলন বা আবেদন নিবেদনে কাজ না হওয়ায় ব্রিটিশ বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে গুপ্ত সমিতিগুলির কিন্তু কি প্রয়োজন দেখা দেয়। তাহলে এই গুপ্ত সমিতিগুলো কি করছে না এই বঙ্গভঙ্গের বিপরীতে কিন্তু কি করে যাচ্ছে না আন্দোলন করে যাচ্ছে। এরপরে আমরা দেখবো 2 নম্বর কি রয়েছে, চরমপন্থী আদর্শের প্রসার। কংগ্রেসের নরমপন্থী নেতাদের কার্যকলাপে তরুণ যুব সমাজের মহাভঙ্গ হয়। মানে তরুণ যুব সমাজ যারা তারা কিন্তু এই আবেদন নিবেদন নীতির মাধ্যমে কিন্তু সন্তুষ্ট তারা ছিল না, তারা চাইছিল সশস্ত্র সংগ্রাম করে আমরা কি করব না ব্রিটিশদের কাছ থেকে আমরা দাবি দাবা আদায় করে নেব। কিন্তু তাদের এই মহাভঙ্গ হয়, তারা বিশ্বাস করতে শুরু করে যে ব্রিটিশদের স্বায়ত্তশাসন ভিক্ষা করে নয় বরং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। তাহলে এটা গেলে চরমপন্থী আদর্শের প্রসার। এরপরে আমরা দেখবো উগ্র দমন নীতির প্রতিরোধ, যেটা কিরকম না ব্রিটিশ সরকারের কঠোর দমন নীতি অত্যাচার রুখে দেওয়ার জন্য সশস্ত্র সংগ্রামে গোপন পথ বেছে নেওয়া হয়েছিল। তাহলে এই গেল আমাদের কি না বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গুপ্ত সমিতিগুলো কেন গড়ে উঠেছিল তার কারণ। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তারপর চরমপন্থীর আদর্শের প্রসার এবং উগ্র দমননীতির বিরোধ প্রতিরোধ। এরপরে আমরা দেখবো পরের কি কোয়েশ্চেন রয়েছে। পরে আমরা 4-এর দাগের কোয়েশ্চেন চলে যাব, যে কোয়েশ্চেনটি রয়েছে 4-এর 1-এর ইলবার্ট বিল বিতর্ক। তাহলে আমরা দেখে নেব অ্যান্সার কি রয়েছে। ইলবার্ট বিল বিতর্ক।
তাহলে ইলবার্ট বিতর্ক মানে বিষয়টা কি দেখে নেওয়া যাক। তাহলে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। কি বললাম না, কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য কে না সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে কি বলা হচ্ছে না, ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। আর এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে এই বিলটা কি করে নেওয়া হয়, এই বিলটা প্রত্যাহার করে নেওয়া হয়। বিল প্রত্যাহার করে নেওয়া হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করে। তাহলে উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন হলো ইলবার্ট বিল বিতর্ক। তাহলে কি বলা হচ্ছে বিষয়টা আরেকবার বলে নিচ্ছি না, মানে কোনো ভারতীয় বিচারকের কি না, কোনো ভারতীয় যারা বিচারক আছে তারা কি করবে, ইউরোপীয়দের বিচার করার অধিকার করতে পারবে না। কিন্তু গভর্নর জেনারেল কে না লর্ড রিপনের আইনসভার সদস্য কে সিপি ইলবার্ট, তিনি একটি বিল পাস করছে কবে 1883 খ্রিস্টাব্দে। তাহলে 1883 খ্রিস্টাব্দে তিনি কি করছেন, একটা বিল পাস করছেন। সেই বিলে কি করা হচ্ছে, ভারতীয়দেরকে ইউরোপীয়দেরকে বিচার করার অধিকার দেওয়া হচ্ছে। এবং এতে কি করছে না, ইউরোপীয়রা বিদ্রোহ করছে এবং তারা আন্দোলন করছে। এবং এই আন্দোলন বিদ্রোহের ফলে কি করে নেওয়া হচ্ছে, বিলটা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এবং এই যে উভয় পক্ষের যে পাল্টা আন্দোলন, এটাই আমরা দেখবো কি না ইলবার্ট বিল বিতর্ক। তাহলে এটা সোজা বিষয়টা। তাহলে আমরা কি ইলবার্ট বিল আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ইলবার্ট বিল বলতে কি বোঝো, তাহলে আমরা সহজেই কিন্তু এটার অ্যান্সার দিতে পারবো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, কি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমাদের, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। তাহলে চলো দেখে নেওয়া যাক অ্যান্সার কি রয়েছে। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ, তাহলে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ স্বাভাবিকভাবে কি না, ব্রিটিশ সরকারের এনফিল্ড রাইফেলের প্রচলন। এই রাইফেলে বা টোটার আবরণীতে মানে আবরণীটা কি করতে হতো না, দাঁতে কেটে রাইফেলে ভরতে হতো। শোনা গেল এই আবরণীতে কি করা আছে না, গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, যা যথাক্রমে কি না হিন্দু মুসলমান সৈন্যদের একটা ধর্মনাশের কারণ হয়ে দাঁড়ায়। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে কি করা হচ্ছে না 1857 খ্রিস্টাব্দে 29 মার্চ প্রতিবাদ জানানোর সাথে সাথে মহাবিদ্রোহের কি না সূচনা হয়। এবং ধীরে ধীরে এই বিদ্রোহ মিরাট, দিল্লি, লখনৌ প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে ব্যাপক রূপ ধারণ করে। তাহলে স্বাভাবিকভাবে সিপাহী বিদ্রোহের প্রথম কারণ কি ছিল না, ধর্মীয় কারণ, যেটা হচ্ছে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন। এবং এই যে এনফিল্ড রাইফেলের টোটার, সেটা কি, এই টোটাটা দাঁতে কেটে কি করতে হতো না, এতে পুড়তে হতো। এবং শোনা গেল এই আবরণীতে গরু শূকরের চর্বি দিয়ে তৈরি আবরণীটা, এবং সেটা কি হিন্দু মুসলমানের ধর্মনাশের একটা কারণ হয়ে দাঁড়ায়। এবং এর মানে ফলশ্রুতিতে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 1857 খ্রিস্টাব্দে 29 মার্চ প্রতিবাদ জানানোর সাথে সাথে মহাবিদ্রোহ কিন্তু কি হয়ে যাচ্ছে না সূচনা। এবং ধীরে ধীরে এই বিদ্রোহ মিরাট, দিল্লি, লখনৌ প্রভৃতি স্থানে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আকার একটু কিন্তু কি না রূপ ধারণ করে। তাহলে যদি সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের আমাদেরকে প্রত্যক্ষ কারণ জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে কি বলবো না হচ্ছে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন। এরপরে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নিই। নেক্সট যে কোয়েশ্চেনটি রয়েছে তাহলে সেটি হলো, জ্যোতিরাও ফুলে কে ছিলেন। তার সঙ্গেই আরেকটা কোয়েশ্চেন রয়েছে কি না, সমাজ সংস্কারে জ্যোতিরাও ফুলের ভূমিকা কি ছিল। চলো দেখে নেওয়া যাক অ্যান্সার কি রয়েছে।
জ্যোতিরাও ফুলে। তাহলে জ্যোতিরাও ফুলে ছিলেন কে? না মহারাষ্ট্রের একজন উল্লেখযোগ্য সমাজ সংস্কারক। তাহলে কি বললাম, জ্যোতিরাও ফুলে কে ছিলেন? না মহারাষ্ট্রের একজন উল্লেখযোগ্য সমাজ সংস্কারক। তিনি ভারতীয় সমাজে নিম্নবর্গীয় মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। এই আন্দোলন তার স্ত্রী সাবিত্রীবাইয়ের অবদানও ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু তার খ্যাতির কারণ, তার ভূমিকা কি করেছিল সে, যদি আমরা দেখি, না জ্যোতিরাও ফুলে নারী শিক্ষার প্রসারের জন্য কি করেছিল, না 1851 খ্রিস্টাব্দে পুনা শহরে কি না একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বিধবা পুনর্বিবাহ আন্দোলনের ক্ষেত্রে তিনি মহারাষ্ট্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এবং তার আরেকটা উল্লেখযোগ্য কৃতিত্ব কি, না নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কি করেছিল, না সত্যশোধক সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। সেটা কবে? 1873 খ্রিস্টাব্দে। তাহলে স্বাভাবিকভাবে আমরা কি না জ্যোতিরাও ফুলের খ্যাতির কারণ আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে ফুলে নারী শিক্ষার প্রসারের জন্য 1851 খ্রিস্টাব্দে কি করছে, না পুনা শহরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এটা আমাদের কিন্তু অ্যান্সারটা আমাদের কি না হয়ে গেল। আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা, কি রয়েছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে আমাদের, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কি ছিল? চলো দেখে নেওয়া যাক সুরাট অধিবেশনের কি গুরুত্ব রয়েছে। সুরাট অধিবেশনের গুরুত্ব, তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর প্রতি বছর ভারতের কোনো একটি শহরে বার্ষিক অধিবেশন আহ্বান করা হতো। এর মধ্যে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনটি বিশেষ কিন্তু কি না গুরুত্বপূর্ণ। 1 নম্বর, এই অধিবেশনে কংগ্রেস দলে কি হচ্ছে না ভাঙন ঘটে। দ্বিতীয়ত, কংগ্রেসের মধ্যে নরমপন্থী ও চরমপন্থী নামে দুটি গোষ্ঠীর কিন্তু কি না জন্ম হয়। 3 নম্বর কি না কংগ্রেস দুর্বল হয়ে পড়ে এবং বেশ কিছু কাল জাতীয় কর্মসূচি গ্রহণ বা ব্রিটিশ বিরোধিতায় অক্ষম হয়ে পড়ে। এবং 4 নম্বর কি চরমপন্থীরা স্বরাজের আদর্শ তুলে ধরে সমসাময়িক জাতীয় রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে সুরাট অধিবেশনের গুরুত্ব যদি আমরা দেখে নিই, তাহলে কি না এই অধিবেশনে কংগ্রেস দলে একটা মানে কি ভাঙন ঘটছে, কংগ্রেসের মধ্যে দুটি ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে নরমপন্থী, একটা হচ্ছে চরমপন্থী। কংগ্রেস দুর্বল হয়ে পড়ে এবং বেশ কিছু কাল জাতীয় কর্মসূচি গ্রহণ বা ব্রিটিশ বিরোধিতায় অক্ষম হয়ে পড়ে। 4 নম্বর, চরমপন্থীরা স্বরাজের আদর্শ তুলে ধরে সমসাময়িক জাতীয় রাজনীতিতে জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে এটা আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম সুরাট অধিবেশনের গুরুত্ব। এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা একটু দেখে নিই। রেলপথ বসানোর ফলে পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? তাহলে চলো দেখে নেওয়া যাক অ্যান্সার কি রয়েছে আমাদের। তাহলে ভারতে পরিবহন ব্যবস্থার ইতিহাসে ব্রিটিশ শাসনকালে রেলপথ নির্মাণের বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির তত্ত্বাবধানে প্রধানত ঔপনিবেশিক শাসনকে গতিশীল করার জন্য রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয়। ভারতের আর্থসামাজিক জীবনে এর গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি বেশ কিছু ক্ষতিকারক প্রভাবও দেখা গিয়েছিল। তাহলে পরিবেশের উপর রেলপথ নির্মাণের প্রভাব কি না রেলপথ নির্মাণ প্রকল্পের ফলে পরিবেশের নেতিবাচক প্রভাব পড়েছিল। কি না সংক্রামক ব্যাধির উদ্ভব, রেলপথ স্থাপনের ফলে স্বাভাবিক জলনিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে ফলে বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধির উদ্ভব হয় এবং তা দ্রুত
কি না ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত কি না অরণ্য জীবন ধ্বংস, মানুষের বসবাসের এলাকা অরণ্য ভূমির ওপর দিয়ে রেলপথ সম্প্রসারিত হয়, ফলে নির্বিচারে বন জঙ্গল কাটার ফলে অরণ্যবাসী জনগোষ্ঠীর চিরাচরিত জীবনযাত্রা বিপর্যয়ের সম্মুখীন হয়। কি হয়? বিপর্যয়ের সম্মুখীন হয়। এবং তারপরে যেটা রয়েছে পরিবেশ দূষণ, তাহলে রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কেটে ফেলা হয়, ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। তাহলে এটা আমরা কিন্তু কি না স্বাভাবিকভাবে পেয়ে গেলাম। অ্যান্সারগুলো খুব সহজ, যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমরা পরীক্ষায় সহজে কিন্তু এগুলা পারবো। তারপরে আমরা হচ্ছে নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট যে কোয়েশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি লেখো। তাহলে এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের অ্যান্সার কি আমরা দেখে নিই। চিরস্থায়ী বন্দোবস্তের কুফল কি না, প্রথম যে কুফলটা চিরস্থায়ী বন্দোবস্তের জমির সত্যহীনতা। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তে জমিতে কৃষকের কোনো মালিকানা সত্ত্ব ছিল না, কৃষকদের সত্ত্ব খারিজ করে তাদের পর্যায়ে পরিণত করা হয়েছিল। এটা গেল একটা কুফল। দ্বিতীয়ত কি না, জমি থেকে উৎখাত। এই বন্দোবস্তে জমিতে কৃষকের অস্তিত্ব জমিদারের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। কৃষক খাজনা দিতে না পারলে তার জমি জমিদারদের বাজেয়াপ্ত করতো। জমিদার ইচ্ছা করলে যখন তখন জমি থেকে প্রজাকে উচ্ছেদ করতে পারতো। তৃতীয়ত কি অত্যধিক রাজস্ব। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা কৃষকদের কাছ থেকে জোর করে কি করে তো রাজস্ব আদায় করত। তাছাড়া কৃষকদের কাছ থেকে নানা ধরনের আবহাওয়া বা বেআইনি কর আদায় করা হতো। তাহলে 1793 খ্রিস্টাব্দে জমিদাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 35 লক্ষ পাউন্ড রাজস্ব দেওয়ার কথা বলেছিল, কিন্তু তারা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিল 1,35 লক্ষ টাকা। এবং আর কি না, কৃষকদের ওপর অত্যাচার। এবং চিরস্থায়ী বন্দোবস্ত জমিদার মধ্যস্বত্বভোগী সম্প্রদায় কৃষকদের কাছ থেকে অত্যধিকার রাজস্ব দাবি করত। কৃষকগণের বাড়তি রাজস্ব দিতে না পারলে জমিদাররা তাদের ওপর অত্যাচার করত। এটা গেল অ্যান্সার। এরপরে আমরা কোয়েশ্চেন কি আছে পরের কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোয়েশ্চেন আমাদের 5-এর দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দেখে নেব। কে কবে রায়তরি বন্দোবস্ত চালু করেন? এই ব্যবস্থার শর্ত বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে আমরা এটা স্বাভাবিকভাবে অ্যান্সারটা দেখে নিই কি রয়েছে। চলো দেখে নেওয়া যাক 5-এর দাগের রায়তওয়ারি বন্দোবস্ত। তাহলে ইংরেজ আমলে সরকারের সঙ্গে রাত বা কৃষকের সরাসরি রাজস্ব প্রদানের ব্যবস্থাকে রায়তওয়ারি বন্দোবস্ত বলা হয়। মাদ্রাজের গভর্নর থমাস মানরো রায়তওয়ারি বন্দোবস্তের জনক বলা হয়। 820 খ্রিস্টাব্দে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে এই রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল। তাহলে আমরা দেখবো যে 820 খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়ে যাচ্ছে। রায়তওয়ারি বন্দোবস্তের যাকে জনক বলা হচ্ছে তিনি হলেন কে না, থমাস মানরো। এবং আরেকজন ছিলেন তিনি হচ্ছে আলেকজান্ডার রিড। তাদের তত্ত্বাবধানে তাদের হচ্ছে উদ্যোগে কিন্তু কি হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত প্রতিষ্ঠা হচ্ছে। এবং রায়তওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলি আমরা যদি দেখে নিই তাহলে কি কি রায়তওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলো, এই ব্যবস্থায় রাজ বা কৃষকের সঙ্গে সরকারের সরাসরি রাজস্ব প্রদানের ব্যবস্থা ছিল। দ্বিতীয়ত এই ব্যবস্থায় রাজ জমির মালিক হতেন না, তিনি নির্দিষ্ট খাজনা দেওয়ার বিনিময়ে জমি ভোগ করার অধিকার পেতেন। এবং এই ব্যবস্থায় রাজস্বের হার নির্ধারিত হতো উৎপন্ন ফসলের অংশ হিসেবে। আবার কি না, কোথাও 45%, কোথাও 55% খাজনা নেওয়া হতো।
3 নম্বর কি না এই ব্যবস্থায় ইচ্ছে মতো কি না যখন তখন রাজস্ব বৃদ্ধি করা হতো না, 20 থেকে 30 বছর অন্তর রাজস্বের হার বৃদ্ধি করা হতো। তাহলে রায়তের বন্দোবস্ত কবে চালু করা হচ্ছে, কে চালু করছে এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে আমরা কি পেলাম না এই যে বৈশিষ্ট্যগুলো যে মানে কথা বলা হয়েছিল সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা আলোচনা করে নিলাম এবং আমরা এই কোয়েশ্চেনটা কিন্তু শেষ করলাম। পরবর্তী কোয়েশ্চেন যে রয়েছে সেই কোয়েশ্চেন আমরা এখন চলে যাব। পরের যে কোয়েশ্চেন রয়েছে, কৃষির বাণিজ্যিকরণের সঙ্গে কৃষক অসন্তোষ বিদ্রোহের কি সরাসরি সম্পর্ক ছিল? সেই নিরিখে দাক্ষিণাত্য হাঙ্গামাকে কিভাবে বিচার করবে? তাহলে আমরা চলে যাক উত্তর কি মানে কি আছে দেখে নেওয়া যাক। তাহলে কৃষির বাণিজ্যিকরণের সঙ্গে কৃষক অসন্তোষ বিদ্রোহের সম্পর্ক অত্যন্ত কিন্তু কি না সরাসরি ও গভীর। উপনিবেশিক শাসনে কৃষিকে লাভজনক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে গিয়ে কৃষকদের খাদ্যের নিশ্চয়তা নষ্ট হয়, যার ফলে তীব্র শোষণ ও ঋণ ফাঁদ ও দারিদ্র কৃষকদের বিদ্রোহের পথে ঠেলে দেয় এবং দাক্ষিণাত্য হাঙ্গামা বিচার। এবং আমরা দেখে নেব এই বিদ্রোহটি ছিল মূলত কৃষির বাণিজ্যিকরণ ও উপনিবেশিক নীতির ফসল। এর মূল কারণগুলির বিশ্লেষণ। আর্থিক সংকট ও ঋণের ফাঁদ। মহারাষ্ট্রের রায়তোয়াড়ি অঞ্চলে তুলো চাষ ব্যাপক লাভজনক হয়ে ওঠে, কিন্তু আমেরিকা গৃহযুদ্ধের অবসানে তুলোর দাম হঠাৎ কমে যায়। কৃষকরা আগের মতো মুনাফা লাভ পেলেও কিন্তু কি না ব্রিটিশ সরকার রাজস্ব মেটাতে অস্বীকার করে। এবং মহাজনী শোষণ। তাহলে কি না রাজস্ব মেটাতে বাধ্য হয়ে কৃষকরা কি করছে না দেশীয় মহাজন ও মারোয়াড়িদের কাছ থেকে উচ্চ সুদে কিন্তু ঋণ নিতে শুরু করে। মহাজনদের কারসাজি ও জাল দলিলের মাধ্যমে কৃষকরা তাদের জমি হারাতে থাকে এবং বিদ্রোহের রূপ। ক্ষুব্ধ কৃষকরা কি করছে না ক্ষুব্ধ কৃষকরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই মহাজনদের বিরুদ্ধে কিন্তু সরাসরি কি না সহিংস রূপ ধারণ করেন। তারা মহাজনদের বাড়িঘর আক্রমণ করে ঋণের দলিল ও খাতা পুড়িয়ে দেন। সুতরাং যদি আমরা দেখি কৃষির বাণিজ্যিকরণের ফলে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মহাজনী শোষণের যৌথ প্রক্রিয়ায় ছিল 1875 সালের দাক্ষিণাত্যের হাঙ্গামার মূল ভিত্তি। তাহলে আমরা কিন্তু কি না এই কোয়েশ্চেনটা আলোচনা করলাম, যে কোয়েশ্চেনটা ছিল এবং এটার যে অ্যান্সারটা সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু কি দেখে নিতে হবে সহজ। এবং এটা আমরা কি না দেখে নিয়েছি। পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনটা দেখে নেওয়া যায় কি কোয়েশ্চেনটা রয়েছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কি না সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এই বিদ্রোহ কবে হয় এবং এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। তাহলে এর অ্যান্সারটা আমরা কিন্তু দেখে নেব স্বাভাবিকভাবে কি রয়েছে। তাহলে কি সাঁওতালরা হলো কি না কঠোর পরিশ্রমী শান্তিপ্রিয় এক কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। তারা বীরভূম, মানভূম, বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ প্রভৃতি অঞ্চলে বসবাস করত। ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির চাপে তারা রাজমহল পাহাড়ের প্রান্তদেশে কি করছে না ভূমি পরিষ্কার বা জমি পরিষ্কার করে বসবাস ও চাষবাস শুরু করে। তাদের এই অঞ্চলকে আমরা কি বলবো দামিনী কোহ বা কি পাহাড়ের প্রান্তদেশ। তাহলে 1855 খ্রিস্টাব্দে এই অঞ্চলের সাঁওতালরা বিভিন্ন কারণে বিদ্রোহ ঘোষণা করে। তাহলে সাঁওতাল বিদ্রোহের যে কারণগুলো রয়েছে এগুলো একটু আমরা আলোচনা করবো। সাঁওতালদের কারণ কি না সাঁওতালদের জমি হরণ। সাঁওতালরা কঠোর পরিশ্রমী করে দামিনী কোহ অঞ্চলের পাথুরে ও
জঙ্গলাকীর্ণ জমিকে চাষযোগ্য জমিতে কিন্তু কি পরিণত করে। তাদের এই জমিগুলোতে জমিদাররা কি রাজস্ব ধার্য করে, ফলে সাঁওতালদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এবং 2 নম্বর কি না অত্যধিক হারে রাজস্ব আদায়। তাহলে ব্রিটিশ কোম্পানির সহযোগী জমিদাররা সাঁওতালদের কাছ থেকে অত্যধিক হারে ভূমি রাজস্ব আদায় করত। তাছাড়া জমিদার ও তাদের কর্মচারীরা নানা ধরনের কি উপশুল্ক আদায় করত। এইসব কর মেটাতে সাঁওতালরা কিন্তু নাজেহাল হয়ে যেত এবং তারা কি করত না বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। এবং মহাজনদের শোষণ, না নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় নগদ অর্থে খাজনা দিতে হতো। সাঁওতালরা নগদ অর্থের জন্য মহাজনদের কাছে ঋণ নিতে বাধ্য হতো। মহাজনরা ঋণ দেওয়ার সুযোগে 50% থেকে 500% হারে সুদ আদায় করত। এইভাবে মহাজনরা সাঁওতালদের নানা রকম কৌশলে শোষণ করত। এবং আর একটা কি কারণ যদি আমরা দেখে নেওয়া যাক, না সাঁওতাল সমাজে ব্রিটিশ আইন প্রবর্তন। তাহলে বাংলার ছোটলাট ফ্রেডরিক হেলিডের নির্দেশে সাঁওতালদের মধ্যে ব্রিটিশ আইন কার্যকর করার ফলে তাদের চিরাচরিত উপজাতীয় সংগঠন কিন্তু ভেঙে যায় ও তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এবং এই সমস্ত কারণে 855 খ্রিস্টাব্দে 30শে জুন সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। এবং এই বিদ্রোহ কবে শুরু হয় যে জিজ্ঞেস করা হয় 855 খ্রিস্টাব্দে থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে। এবং এই বিদ্রোহের দুজন নেতা হলেন সিধু ও কানু। তাহলে আমরা সাঁওতাল বিদ্রোহের কারণগুলো জেনে নিলাম এবং তার নেতৃত্বে যারা ছিলেন এবং কি এই বিদ্রোহটার হচ্ছে সময়কালটা, ডিউরেশনটা জেনে নিলাম। পরের কোশ্চেন আমরা দেখি কি আছে, দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন আমাদের কি রয়েছে, বিধবা বিবাহ প্রবর্তন নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দেখা যাক অ্যান্সার কি রয়েছে। তাহলে অ্যান্সার এটা রয়েছে যে ঊনবিংশ শতকে ভারতের কুসংস্কারচ্ছন্ন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে প্রগতিশীল উদারপন্থী মনীষীগণ আন্দোলন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে তার বিধবা বিবাহ প্রবর্তন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীর অকাল বৈধ জীবনের দুঃখ দুর্দশা থেকে বিচলিত হয়ে বিধবা বিবাহ প্রথা প্রবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন। বিধবা বিবাহ যে শাস্ত্রসম্মত তা প্রমাণ করার জন্য তিনি পরাশর সংহিতার শ্লোক উদ্ধৃত করে লিখেছিলেন। স্বামী নিরুদ্দেশ হলে, মারা গেলে, ক্লিব হলে, সংসার ধর্ম ত্যাগ করলে অথবা পতিত হলে স্ত্রীর পুনর্বিবাহ শাস্ত্রসম্মত। এবং রাধাকান্ত দেবের নেতৃত্বে গোড়া হিন্দুদের বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত ইংরেজ সরকার 856 খ্রিস্টাব্দে 26শে জুলাই আইন জারি করে বিধবা বিবাহ আইনসম্মত বলে কিন্তু কি করেছিলেন না ঘোষণা করেন। এবং এরপর আমরা দেখব কি না নারী শিক্ষার বিস্তারে ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিস্তারভাবে স্মরণীয়। তাকে নারী শিক্ষা বিস্তারের প্রতিকৃত বলা হয়। এবং নারী শিক্ষা বিস্তারের উদ্দেশ্য বা প্রসারের উদ্দেশ্য কি ছিল না বিদ্যাসাগর দেখেছিলেন যে বাংলা সমাজে নারীরা পুরুষের তুলনায় কি না অনেক পিছিয়ে রয়েছে এবং সামাজিক বিভিন্ন কুসংস্কার এবং অত্যাচারে নারীরা জর্জরিত। একমাত্র শিক্ষা বিস্তারের মাধ্যমে নারী সমাজের মুক্তি সম্ভব বলে তিনি কি করতেন না মনে করতেন। এবং কি নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা যদি আমরা দেখে নিই তাহলে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা নারী শিক্ষার প্রসারে বেথুনকে সহযোগিতা। জন এলিয়ট ডিংওয়াটার বেথুন 1849 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় যেটা হচ্ছে পরবর্তীকালে বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন। এই কাজে বিদ্যাসাগর মহাশয় বেথুন সাহেবকে সহযোগিতা করেন এবং 1850 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের স্কুলের সম্পাদক হন। এবং 2 নম্বর যে নারী শিক্ষার জন্য প্রচার, অভিভাবকেরা বেথুন সাহেবের স্কুলে যাতে মেয়েদের পড়তে পাঠায় তার জন্য বিদ্যাসাগর প্রচার করেন এবং তার প্রচারের ফলে অনেক অভিজাত বাড়ির মেয়েরা বেথুন স্কুলে পড়তে আসে। এবং বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা কি করা হচ্ছে না বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে না বিদ্যাসাগর মহাশয়ের উদ্যোগে কি করা হচ্ছে না বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। এই বিদ্যালয়গুলিতে তখন 1300 ছাত্রী লেখাপড়া করে। কত 1300 ছাত্রী কি করে না লেখাপড়া
করতো এবং গ্রামাঞ্চলে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। এবং তারপর কি না বিদ্যাসাগর কলেজ প্রতিষ্ঠা করছেন। কি করছেন? বিদ্যাসাগর কলেজ প্রতিষ্ঠা করছেন। মানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তৎকালীন যে বড় লাট কে না লর্ড হার্ডিয়ের সহযোগিতায় অনেক বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন। এই সময় তিনি কি করছেন না দেখা যাচ্ছে ব্যক্তিগত তার যে প্রচেষ্টা তৈরি করেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যার পরবর্তীকালে নাম হয় বিদ্যাসাগর কলেজ। এবং আমরা যদি দেখি পরিশেষে উপযুক্ত আলোচনা সূত্রে বলা যায় বাংলায় নারী শিক্ষার বিস্তার এবং কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার আন্তরিক প্রচেষ্টার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাহলে এই যে কোশ্চেনটার অ্যান্সারটা আমরা দেখলাম এটা কিন্তু খুবই সহজ, এবং যদি তোমরা কি এই কোশ্চেনটার অ্যান্সারটা করে নাও তাহলে কি না পরীক্ষা সহজে এটা তোমরা অ্যান্সার দিতে পারবে। পরে যে নেক্সট কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখে নিই কি রয়েছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক আলোচনা করো। তোমার কি মনে হয় হিউম না থাকলেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হতো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা দেখে নেবো কি রয়েছে। চলো দেখা যাক কি রয়েছে। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অক্টাভিয়ান হিউমের বিশেষ ভূমিকা ছিল, যদিও অনেক ঐতিহাসিক তা স্বীকার করেন না। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ। উইলিয়াম ওয়েডারবার্ন হিউমের জীবনী গ্রন্থে লিখছেন, মানে বলছেন যে হিউমের উদ্যোগে জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়েছিল। তার এই তত্ত্বকে অনেক কংগ্রেস প্রতিষ্ঠা অতিকথন বলে মনে করেন। তবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকাকে যে একেবারে ছিল না তা নয়। প্রথমত হিউম ছিলেন উদারমনস্ক। তিনি চেয়েছিলেন এমন একটি রাজনৈতিক সংগঠন গড়ে উঠুক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। দ্বিতীয়ত কি না তখন ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধিতার প্রবণতা বেড়েছিল। নানা ঘটনার মধ্যে তার প্রকাশও ঘটেছিল। মূলত ভারতীয়দের অসন্তোষ থেকে ব্রিটিশ সমাজকে রক্ষা করাই ছিল হিউমের অন্যতম উদ্দেশ্য। এবং হিউম কি না ব্যতীত জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। তাহলে হিউম যদি উদ্যোগ নাও নিত তবু কিন্তু কি না জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হতো বা জাতীয় কংগ্রেসের মতো একটি সংগঠন গড়ে উঠত। কারণ এই রকম একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার পটভূমি আগে থেকেই তৈরি হয়ে ছিল। এবং প্রথমত কলকাতা, বোম্বাই, মাদ্রাজ শহরে শিক্ষিত ভারতীয়রা না রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন এবং তারা একজোট হওয়ার জন্য বিভিন্নভাবে কি করেছিল না চেষ্টা করেছিল। যদি দেখি আমরা দ্বিতীয়ত কি না 1867 থেকে 83 খ্রিস্টাব্দের মধ্যে নানা প্রকার প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছিল। সরকারের আয়কর নীতি, বৈষম্যমূলক আয় ব্যয়, সংবাদপত্রের স্বাধীনতা, আইন সংক্রান্ত প্রতিষ্ঠানে ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি বিষয়ে ভারতীয়রা একজোট হয়ে আন্দোলন করেছিল। এবং তৃতীয়ত কি না তখন ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলন আঞ্চলিকতা বোধ পেরিয়ে অনেক বেশি জাতীয়তাবোধে উন্নীত হয়েছিল। সে সময় প্রতিবাদ আন্দোলনগুলি প্রধান প্রেসিডেন্সি শহরগুলির গণ্ডি ছাড়িয়ে পাটনা, কানপুর, আলিগড়, অমৃতসর, লাহোর প্রভৃতি প্রাদেশিক শহরে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ বলা যায় ভারতের তৎকালীন পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের মতো একটি সর্বভারতীয় সংগঠন এমনিতেই গড়ে উঠত। তবে হিউমের উদ্যোগে সেই সংগঠনের প্রকাশ ত্বরান্বিত হয়েছিল, একথা অনস্বীকার্য। তাহলে কি না এই কোশ্চেনটা আমাদের এখানেই কি শেষ হয়ে গেল এবং আমরা পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনে আমরা চলে যাব।
নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কি, বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল, কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগেই ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়? তাহলে কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমরা দেখে নেব কি রয়েছে। তাহলে ব্রিটিশ বিরোধী বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি তৈরি হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং কংগ্রেসে নরমপন্থী ব্যর্থতার ফলে। বিদেশ শাসন থেকে ভারতকে মুক্ত করার জন্য যুব সমাজের একাংশ কি করেছিল না সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয়। অপরদিকে কি হচ্ছে না বৈপ্লবিক উদ্যোগগুলোর ব্যর্থতার কারণ ছিল গোপন সংগঠনের সীমাবদ্ধতা, সুসংগঠিত গণসমর্থনের অভাব এবং ব্রিটিশ সরকারের কঠোর দমননীতি। এই বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি তৈরির কারণ এক হচ্ছে নরমপন্থীদের ব্যর্থতা। ভারতের জাতীয় কংগ্রেস প্রথম যুগে নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতি ব্রিটিশ সরকারের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। এর ফলে যুব সমাজের একটি বড় অংশ চরমপন্থী ও পরবর্তী সময় বিপ্লববাদের দিকে কিন্তু কি হচ্ছে না ঝুঁকে পড়ছে। দ্বিতীয়ত কি না বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 1905 সালে লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ ঘোষণার প্রতিবাদে যে তীব্র স্বদেশী আন্দোলন শুরু হয় তা ব্রিটিশের হিংস্র দমনপীড়নের মুখে পড়ে। এই আন্দোলন দমন করতে পুলিশি নির্যাতন চললে যুব সমাজ সশস্ত্র পন্থায় কিন্তু বিশ্বাসী হয়ে ওঠে। এবং তৃতীয়ত কি সংবাদ সাহিত্য সংবাদপত্র, সন্ধ্যা, যুগান্তর, বন্দিজীবন এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস তৎকালীন যুব সমাজে গভীর দেশপ্রেম ও আত্মত্যাগের মন্ত্র জাগিয়ে তোলেন। এরপরে বিপ্লববাদীদের উদ্যোগগুলো ব্যর্থ হওয়ার যে কারণগুলো আছে সে কারণগুলো আমরা একটু কি করব না দেখে নেব কি কি রয়েছে। না জনসমর্থনের অভাব, না বিপ্লববাদীরা বা বিপ্লববাদীদের যে মূলত শহরে শিক্ষিত মধ্যবিত্ত যুবকদের মধ্যে কিন্তু এরা কি না সীমাবদ্ধ ছিল। সাধারণ কৃষক বা শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যাপক গণভিত্তি না থাকায় আন্দোলনগুলো গণ আন্দোলনের রূপ নিতে পারেননি। বিচ্ছিন্ন ও অপরিকল্পিত কার্যকলাপ, কি না বিপ্লববাদীরা প্রায় কিন্তু কি না বিচ্ছিন্নভাবে কিছু গোপন গুপ্ত হত্যা বা বোমা হামলায়, যেমন হচ্ছে আলিপুর বোমা মামলা বা হচ্ছে বিভিন্ন স্বদেশী ডাকাতি পথ বেছে নেন। তাহলে এগুলো দিয়ে কিন্তু সাময়িকভাবে ব্রিটিশ প্রশাসনকে আতঙ্কিত করা গেলেও সুদৃঢ় সাম্রাজ্যবাদী শক্তিকে উৎখাত করা কিন্তু আসতে এলো কোনো মতেই কিন্তু সম্ভব হয়নি। এবং কঠোর যে দমননীতি সেটা কি ব্রিটিশ দমননীতি ছিল, সেটা ব্রিটিশ সরকার অত্যন্ত নির্মম ও কঠোর হাতে বিপ্লববাদ দমন করার কি করেছিল, দমন করার জন্য বিভিন্ন আইন, যেমন কি কি আইন, ডিফেন্স অফ ইন্ডিয়া রুলস, যেটা ছিল, তারপর রালাট আইন, বিভিন্ন দমনমূলক আইনের মাধ্যমে বহু শীর্ষস্থানীয় নেতাকে ফাঁসি দেওয়া হয় বা নির্বাসনে পাঠানো হয়। এবং আমরা আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ও দুর্বল যোগাযোগ। তাহলে বিপ্লববাদীদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র অর্থের অভাব ছিল, গোপন সংগঠন হওয়ায় তাদের অভ্যন্তরীণ খবর অনেক সময় পুলিশের কাছে ফাঁস হয়ে গেছে যেত, যার ফলে অনেক বড় বড় ষড়যন্ত্র শুরুতেই ব্যর্থ হয়ে যায়। তাহলে কি না একটা যে বিপ্লববাদীদের যে উদ্যোগ সে উদ্যোগগুলো কেন ব্যর্থ হয়ে যেত, মানে এদের কারণগুলো ছিল না জনসমাজের একটা জনসমর্থনের অভাব ছিল, বিচ্ছিন্ন অপরিকল্পিত কার্যকলাপ, কঠোর ব্রিটিশ দমন নীতি। তাহলে আর একটা হচ্ছে আধুনিক অস্ত্রের অভাব ও দুর্বল যোগাযোগ। তাহলে এই গেল আমাদের আজকের পর্বের মডেল কোয়েশ্চেনের প্রশ্ন উত্তর পর্বের আলোচনা। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তীতে আবার মডেল নিয়ে আলোচনা হবে, তখন আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।